আজকে আমরা 25 নম্বর উপপাদ্য পড়ব। কোশ্চেনটা হচ্ছে, আরো তাড়াতাড়ি যা, প্রমাণ করো একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজগুলির ক্ষেত্রফল সমান। 23 নম্বর উপপাদ্য কি বলেছিলাম? একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিকগুলির ক্ষেত্রফল সমান। আজকে পড়ব একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজগুলির ক্ষেত্রফল সমান। এটা পড়তে ছোট করে একটা রেখাংশ টানো আর উপরে একটা সমান্তরাল করে বড় করে লাইন টানো। সমান্তরাল যেন দেখে মনে হয়, চুপ কথা বলবে। এটার নাম দিলাম এবি, এটার নাম দিলাম পিকিউ। এবার এবি কে ভূমি করে একটা সামান্তরিক ত্রিভুজ বানাচ্ছি। এটাকে ত্রিভুজ বলতে আপত্তি আছে কারো? এবিসি একটা ত্রিভুজ, আবার এইরকম একটা ত্রিভুজ বানাই এবিডি আরেকটা ত্রিভুজ। কারণ ডি বিন্দুটা আবার অন্য দিকেও নিতে পারতাম, ডান দিকে নিতে পারতাম, বাঁ দিকে নিতে পারতাম। এটা হলো যে কোনো দুটো ত্রিভুজ হলো। এবিসি আর এবিডি হলো যে কোনো দুটি ত্রিভুজ। কল্পনা হচ্ছে ধরে একই ভূমি, ধরি একই ভূমি এবি ও একই সমান্তরাল যুগল এবি ও পিকিউ এর মধ্যে অবস্থিত যে কোনো দুটি ত্রিভুজ হলো, যে কোনো দুটি ত্রিভুজ হলো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি। যে কোনো দুটো ত্রিভুজ বললাম কেন? আমি সি বিন্দুটা এখানে না নিয়ে এই পি কিউ সরলরেখার উপরে এরকম জায়গা নিতে পারতাম, এরকম জায়গা নিতে পারতাম, এদিকে নিতে পারতাম। এই জন্য যে কোনো দুটো ত্রিভুজ বললাম। মুখস্থ চেষ্টা করব। ধরি একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবি ও পিকিউ এর মধ্যে অবস্থিত যে কোনো দুটি ত্রিভুজ হলো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবি। যে কোনো দুটি ত্রিভুজ বলছি কেন? কারণ আমার এই ডি বিন্দুটা এখানে না থেকে এরকম জায়গায় নিলে ত্রিভুজটা তৈরি হতো, এরকম জায়গায় ডি বিন্দু নিলেও আর ত্রিভুজ তৈরি হতো। এই জন্য যে কোনো ত্রিভুজ বলেছি। প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয় কি? আমাকে প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এবিডি। এটা বলেনি কোশ্চেনে? দেখো, ত্রিভুজগুলির ক্ষেত্রফল সমান। এই দুটো ত্রিভুজ সমান প্রমাণ করলেই হবে। যে কোনো দুটো ত্রিভুজ আছে। চলো মুখস্থ করার চেষ্টা করি। এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য একটা অঙ্কন লাগবে। অঙ্কন হচ্ছে শীর্ষবিন্দু বি দিয়ে, শীর্ষবিন্দু বি দিয়ে, শীর্ষবিন্দু বি দিয়ে এডি এর সমান্তরাল, শীর্ষবিন্দু বি দিয়ে এডি এর সমান, এই এডি আছে, এডি এর সমান্তরাল বিই সরল রেখাংশ টানি, সরল রেখাংশ টানি। এই এডি যেমন ভাবে কাট করা আছে এরকম কাট করে এরকম বিডি সরল রেখাংশ। এরকম বললাম ডি, এটার সঙ্গে এটা সমান্তরাল করে টানলাম। আরেকটু সরু, আরেকটু সরু, এখানে ডি নাম দিচ্ছি, টানি। ধরি ই হবে এটা, হ্যাঁ ডি কাজ, এটা ই হবে, ই, তাহলে ডি ই টানি হবে, হ্যাঁ বি টানি, বি টানলাম,
ধরি বিই কমা PQ সরল রেখাকে ই বিন্দুতে ছেদ করেছে। যান চলো মুখস্থ করি। এবার প্রমাণ দেখো। প্রমাণ হচ্ছে ABED, এটা একটা কি জিনিস? ABED সামান্তরিক। স্ক্রিনশট পড়িয়েছে নাকি? ABCD সামান্তরিক কি করে বুঝলি? এটা চতুর্ভুজ, এটা ABED চতুর্ভুজের কি দেখতে পাচ্ছি? AD এই বাহুটা সমান্তরাল BE বাহু, ব্র্যাকেটে অঙ্কন অনুসারে AD বাহুটা BE এর সঙ্গে সমান্তরাল। এই কিউ বিন্দুটাকে দূরে রাখবে, আরো দূরে রাখবে। হয়েছে? ABED চতুর্ভুজের AD বাহু সমান্তরাল বি অঙ্কনে আছে তো? আছে। এবং দেখো AB বাহু যেটা আছে এটা সমান্তরাল DE বাহু, এটা আছে কল্পনানুসারে। কেন আছে? কল্পনাতে কি করেছি? ধরি একই ভূমি AB, একই সমান্তরাল যুগল AB ও PQ, AB আর PQ টা সমান্তরাল যুগল। সেই সমান্তরাল যুগলের মধ্যে এই যে AB আর এই DE টা ওই সমান্তরাল যুগলের, এই DE টা তো ওই PQ এরই অংশ, তাহলে এটার সঙ্গে এটা সমান্তরাল হবে কি না? AB এর সঙ্গে পুরো PQ টা সমান্তরাল, তাহলে এই খণ্ডটাও তো সমান্তরাল হবে কি? তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল তাই কি বলে? সমান্তরিক। এবার বলবো অতএব ABED চতুর্ভুজটি হলো একটি সমান্তরাল। চতুর্ভুজটি হলো একটি সামান্তরিক। মুখস্থ করবো এক্ষুনি। এবার দেখো, আমি পেলাম একই ভূমি AB ও একই সমান্তরাল যুগল AB ও PQ এর মধ্যে অবস্থিত। আমি পেলাম একই ভূমি AB ও একই সমান্তরাল যুগল AB ও PQ এর মধ্যে অবস্থিত ত্রিভুজ ABC, ত্রিভুজ ABD এবং সামান্তরিক ABED। দেখো তো হচ্ছে কিনা? এই দুটো ত্রিভুজ তো ওই সমান্তরাল যুগল ছিলই, এই সমান্তরিকটা ওই সমান্তরাল যুগলের মধ্যে পেলাম না? লাইনটা মুখস্থ করো। আমি পেলাম একই ভূমি AB ও একই সমান্তরাল যুগল AB ও PQ এর মধ্যে অবস্থিত ত্রিভুজ ABC, ত্রিভুজ ABD এবং সামান্তরিক ABED।
আঁকা আছে এখনো। আমরা এর আগের দিন যে 24 নম্বর উপপাদ্যটা পড়েছিলাম, কি পড়েছিলাম? একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরিক ক্ষেত্রফলের আমি যদি এবার লিখি, অতএব ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজটা সমান যদি লিখি হাফ ইন্টু, এবং সামান্তরিকের চিহ্ন দিলাম, হাফ ইন্টু সামান্তরিক এ বি ইডি, এবং ত্রিভুজ এ বিডি এটা সমান কি হবে? হাফ ইন্টু সামান্তরিক এ বি ইডি। দেখতে হবে কিনা ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রফলের অর্ধেক। 24 নম্বর আগের দিন পড়েছি। যারা আজকে ভিডিওটা দেখছো তাদের অবশ্যই আগের দিনের ভিডিওটা দেখে নেবে। এটা হলো এটুকুন কেমন মানছে। এবার এটাকে 1 নম্বর দেব, এটাকে 2 নম্বর দেব। 1 এবং 2 তুলনা করে পাই 1 এবং 2 তুলনা করে পাই, তুলনা করে পাই কি পাবো? এই এবিসি ত্রিভুজ সমান হাফ ইন্টু সমান্তরিক এবিডি, আবার এবিডি ত্রিভুজ সমান কত? হাফ ইন্টু সমান্তরিক এবিডি। তুলনা করে কি পাবো? পাবো এটা পাবো না, ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এবিডি। ডান দিকটা সমান আছে তো? প্রমাণিত। মুখস্থ করব। আমরা 26 নম্বর পদ্ধতিটা পড়ব। কোশ্চেন কি? প্রমাণ করো সমান ক্ষেত্রফলযুক্ত ত্রিভুজগুলি একই ভূমির উপর ও ভূমির একই পার্শ্বে অবস্থিত হলে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়। 25 নম্বর উপপাদ্যটি উল্টো। এটা 25 নম্বর উপপাদ্য ছিল একই ভূমির উপর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। সমান্তরাল যুগলের মধ্যে ত্রিভুজগুলো সমান। এখানে কি একই ভূমির উপরে আর ভূমির একই পাশে ত্রিভুজগুলো থাকবে, তারা একই সমান্তরাল লাইনে থাকবে। ওখানে ত্রিভুজগুলো সমান প্রমাণ করেছিলাম, একই সমান্তরাল যুগল ছিল। এখানে ত্রিভুজগুলোর ক্ষেত্রফল সমান আছে, তারা একই সমান্তরাল লাইনের ভিতরে আছে, সেটা প্রমাণ করতে হবে। এটা করার জন্য কি করি, তুমি ছোট করে একটা রেখাংশ টানো, এটার নাম দাও এবি। এবি, এবার এবি কে ভূমি করে এখানে একটা সামান্তরিক বানাই। এই সামান্তরিক নাম দিলাম এবিসি। এবিসি, আচ্ছা এইভাবে না করে এইভাবে করছি। দাঁড়া, এখানে একটা ত্রিভুজ বানাচ্ছি। এই ত্রিভুজটার নাম দিলাম এবিসি। হলো? এবার এই ত্রিভুজটা যতটা জায়গা জুড়ে আছে সেরকম জায়গা জুড়ে আরেকটা ত্রিভুজ বানাচ্ছি, কিন্তু সরু ফালি মতো করে। এইরকম দুজনেরই সমান পরিমাণ জায়গা আছে। এটা লম্বাটে মতো, এটা সরু মতো। এটা কি এবিডি, আরেকটা ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের কি আছে? একটাই ভূমি এবি, আর ভূমি এবি এর একই পাশে আছে, উপরের দিকে আছে। এই এবিটা হলো ভূমি, এই ভূমি এবি এর একই পাশে ত্রিভুজ দুটো আছে, এবং ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান। এটা মধ্যে দু কাটা জায়গা থাকে, এটা মধ্যে দু কাটা জায়গা আছে। এটা সরু মতো, একটা জায়গাটা চওড়া মতো আছে। এই তো ব্যাপারটা আছে। আমাদের প্রমাণ করতে হবে এই ত্রিভুজগুলো একই সমান্তরাল যুগলের মধ্যে আছে। তাহলে ব্যাপারটা এরকম। কল্পনা লিখবো, কল্পনা। ধরি
একই ভূমি এবি ও ভূমি এবি এর একই পার্শ্বে অবস্থিত একই পার্শ্বে অবস্থিত সমান ক্ষেত্রফলযুক্ত সমান ক্ষেত্রফল যুক্ত দুটি ত্রিভুজ হলো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি। দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, দুটোই মনে করো দুখানা জায়গার উপরে আছে, একটা লম্বাটার মতো আর একটা একটু তার তুলনায় চওড়া মতো জায়গা। বেশ, এবার আমরা কি করতে হবে, এটার সঙ্গে আরেকটি জিনিস লিখতে হবে। সি কমা ডি যুক্ত করে পি কিউ সরল রেখাটা নিই, সরল রেখা টানি। এই সি এর সঙ্গে ডি যোগ করব, সি বিন্দুর সঙ্গে ডি যোগ করব, যোগ করে একটা লাইন টেনে দেবো। সি এর সঙ্গে ডি যোগ করে পি কিউ একটা লাইন টেনে দেবো। পরীক্ষার খাতায় এই উপপাদ্যটা দিলে পরে তুমি এরকম করতে যাবে না, আমি যেভাবে করলাম এরকম করবে না। তুমি প্রথমেই কি করবে, একটা ছোট করে রেখাংশ টানবে আর উপরে সমান্তরাল লাইন টেনে নেবে, হলো? এবার এখানে এরকম একটা ত্রিভুজ বানাও, এটা হচ্ছে ত্রিভুজ এবিসি, আর এরকম সরু করে দিয়ে এরকম দাও ত্রিভুজ এবিডি করো। এটা তোমার পরীক্ষার ছবিটা এভাবে করবে, আচ্ছা এখনো করব। ঠিক আছে? ওটা তোমাকে বোঝানোর জন্য করলাম। এবার এটা মুখস্থ করে ফেলে ম্যাডাম। প্রামাণ্য বিষয় যেটা করতে হবে, প্রামাণ্য বিষয় আমাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ আমাকে প্রমাণ করতে হবে যে এবি সমান্তরাল পিকিউ, তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত প্রমাণ করতে হবে। এবি আর পিকিউ সমান্তরাল, এটা প্রমাণ করতে হবে। এটা মুখস্থ করা দুটো একসঙ্গে। ওখানে সি কমা ডি যোগ করে পি কিউটা নিয়ে ওটা কল্পনার মধ্যেই হবে, কারণ প্রামাণ্য বিষয় লেখার পরে যদি কিছু আঁকতে হয় ওটা অঙ্কনে লিখতে হয়। কোন একটা উপপাদ্য প্রমাণ করার জন্য যদি অতিরিক্ত কিছু আঁকতে হয় ওটা অঙ্কনে যাবে, তাহলে এখানে একটা অঙ্কন লাগবে। অঙ্কন হচ্ছে এই সি বিন্দু থেকে ভূমি এবি এর উপর একটা খাড়া লাইন টানবো, যেটাকে লম্ব বলবো, সিএম লম্ব টানবো। আবার এই ডি বিন্দু থেকেও লম্ব টানবো, এটাকে ভূমিটাকে বাড়াবো, তাকাও এই যে ভূমিটাকে বর্ধিত করব, তার উপরে লাইনটা টানবো, এটা হচ্ছে ডিএন। এই আঁকাটা হবে। আর এখন লেখাটা কি লিখবো, শীর্ষবিন্দু সি থেকে ভূমি এ বি এর উপর সিএম এবং শীর্ষবিন্দু ডি থেকে ভূমি এ বি এর বর্ধিতাংশের উপর ডিএন লম্ব টানি, ডিএন লম্ব
টানি, এই কোণটা 90 ডিগ্রি, লম্ব বলেছি, এই কোণটা 90 ডিগ্রি। অঙ্কটা মুখস্থ করো। শীর্ষবিন্দু সি থেকে ভূমি এবি এর উপর সিএম এবং শীর্ষবিন্দু ডি থেকে ভূমি এবি এর বর্ধিতাংশের উপর, ভূমিটাকে বাড়িয়েছি তার উপরে ডিএন লম্ব টানি। মুখস্থ করবো এখন। ভূমি এবি এর বর্ধিতাংশের উপর, এবার প্রমাণ দেখো। কল্পনানুসারে, এদিকে দেখা, কল্পনানুসারে ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এবিডি, এটা লিখতে পারবো কিনা? এই সমস্ত পাবো। কেন পেলাম? এই যেখানে লেখা আছে সমান ক্ষেত্রফল যুক্ত দুটো ত্রিভুজ হলো ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিডি, তাহলে দুটো ত্রিভুজ সমান। এই যে কদিন আগে আমরা পরিমিতি করলাম, ত্রিভুজের ক্ষেত্রফল একটা সূত্র ছিল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ছিল কি না? আমি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত লিখবো? হাফ ইন্টু এবি ইন্টু সিএম লিখি। এখানে এবি টা যদি ভূমি হয় সিএম টা উচ্চতা হবে তো, কোন ত্রিভুজের জন্য? এবিসি ত্রিভুজটার জন্য। মানলাম। এবিডি এই ত্রিভুজটার ক্ষেত্রে ভূমি কত? ওই এবি ভূমি। উচ্চতা কত? ডিএন উচ্চতা। উচ্চতা কাকে বলে? ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর বা ভূমির বর্ধিতাংশের উপর যে লম্ব টানা হয় সেটা উচ্চতা। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে খাড়া লাইন টানা অথবা ভূমিটাকে বাড়িয়ে তার উপরে খাড়া লাইন টানা, সেটা উচ্চতা। তাহলে এ বি ডি ত্রিভুজটা বাঁকানো আছে, ওই জন্য ভূমিটাকে বাড়িয়ে তার উপর লম্ব টানতে হলো। তাহলে এখন ডিএনটা উচ্চতা হলো। এটুকু মানলাম। সমান ত্রিভুজ দুদিকে নিচে নিচে কাটে, তাহলে এই 2 এর সঙ্গে 2 কেটে দেবো। এটা সব গুণ আকারে আছে, এবি এর সঙ্গে এবিও কেটে যাবে। তাহলে বেরোলো কত? সিএম সমান ডিএন। এটা বক্স করলাম। মুখস্থ করার দায়িত্ব নিয়ে নাও। এই প্রমাণ এলে 2 লাইন মুখস্থ করো। কল্পনানুসারে ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এবিডি। এবার দেখো, সি এম এন ডি, এটা কি বলবো রে ভাই? সি এম এন ডি, যে বুঝতে পারলি না বোর্ডের দিকে তাকাও। এটা সি বিন্দু, সি এম, এইটা এন ডি, তার মানে এই ছবিটার কথা বলছি। এটা কি নাম বলবো? বলো চতুর্ভুজ। 4টি সরল রেখাংশ দ্বারা বদ্ধ চিত্র। সিএমএনডি চতুর্ভুজটির সিএমএনডি চতুর্ভুজটির দেখো, সিএম সমান কত? ডিএন। সিএম সমান ডিএন, এই যে 1 নম্বরে পেয়েছি, 1 নং থেকে 1 নং থেকে সিএম সমান্তরাল ডিএন। সিএম এর সঙ্গে ডিএন সমান্তরাল। কেন? এখানে যেহেতু অঙ্কন অনুসারে লিখলেও হবে, অঙ্কন অনুসারে লিখ, ঝামেলা হাটিয়ে দে। অঙ্কনানুসারে আমরা অঙ্কনে কি করেছি? এইটা মনে করো এবি আছে, এবি আরেকটা পেন দে, এবি এরকম লম্ব টানলাম। এটা মনে করো সিএম হলো, আরেকটা লম্ব এরকম টানা হলো। যখন এই দুটো লম্ব টানা হবে তখন এই লম্ব দুটো কি হবে? এই দুটো লম্ব সমান্তরাল হবে। যদি একটা লাইনের উপরে দুটো লম্ব টানি, লম্ব দুটো কি হবে? সমান্তরাল হবে। এরকম সমান্তরাল আছে। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল
তাকে বলে সামান্তরিক। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল তাকে বলে সামান্তরিক। তাহলে আমি এখান থেকে কি বলবো? অতএব সি এম এন ডি চতুর্ভুজটি হলো একটি সামান্তরিক। চতুর্ভুজটি হলো একটি সামান্তরিক। যে চতুর্ভুজটির এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে। তা উল্টো কথা হবে, সামান্তরিক হলে তার বিপরীত বাহু কেমন হবে? সমান্তরাল হবে। সামান্তরিক হলে তার বিপরীত বাহু সমান্তরাল হবে। এবার যদি বলি অতএব এমএন এটা সমান্তরাল সিডি, সমর্থন পাবো না? তাকায় দিকে এমএন এর সঙ্গে সিডি বাহু সমান্তরাল, সামান্তরিকের বিপরীত বাহু তো। এমএন আর সিডিটা কি? ওই যে সিএমএনডি এই সামান্তরিকের বিপরীত বাহু, তার সমান্তরাল হবে। আমি যদি এখানে লিখি এই এমএন এর জায়গায় এবি সমান্তরাল সিডি, ভুল করব? সমান্তরাল তো এমএন যদি সিডি সমান, তাহলে এবিটাও তো সমান্তরাল হবে। এনএম আর এবি তো একটা লাইনের মধ্যে আছে। এনএম আর এবি কোথায় আছে? একটা লাইনে আছে। এরপর যদি লিখি এই এবি সমান্তরাল পিকিউ, হবে না? ওখানে পিকিউ আর সিডি তো একটা লাইনে আছে। সিডি আর পিকিউটা কোথায় আছে? একটা সরলরেখাতে আছে। এটাই তো প্রমাণ বিষয় ছিল। এই যে এটা। এই উপরে দাগগুলো তুমি নাও দিতে পারো। লাগছে লাগছে তাহলে কল্পনা করো, প্রথম থেকে বলি, কোশ্চেনটা পড়ো।